বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। এনকাউন্টারের ঘটনা, বাংলায় এই প্রথম মানুষ এই ধরনের একটা ঘটনা শুনলো, কি বলবেন? এটা তো আশ্চর্য হচ্ছেন কেন? যেদিনকে বিজেপি ক্ষমতায় এসছে সেদিনকেই বোঝা উচিত ছিল পশ্চিমবঙ্গে এইসব ঘটনা ঘটবে। ওরা যোগীকে ওদের মডেল মনে করে, তো পরিকল্পিত ভাবে। কেন ওই লোকটিকেই গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নির্দোষ। তাকে যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা যেত তাহলে অনেক গুঁড়ো তথ্য বেরিয়ে আসতো কিভাবে আরএসএস পশ্চিমবঙ্গে দাবার পরিকল্পনা করছেন। তার একটা ছক ওইখান থেকে শুরু হয়েছিল এবং সেটা সত্য সামনে এসে যাবে, তাই তাকে এনকাউন্টার করে মেরে ফেলা হবে। এনকাউন্টার করে মেরে ফেলা মানেই হচ্ছে যে তথ্য লোপাট করা। রাজ্য পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী তথ্য লোপাটে কাজটা করালেন। বিকাশবাবু, যখন এই ধরনের ঘটনা ঘটে আপনার থেকে আমি একটু আইনজীবীর দৃষ্টিভঙ্গিটা জানতে চাইবো। আইন ঠিক কোন পথে এগোয়, কিভাবে এই ধরনের ঘটনাগুলো তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়? এই জন্য তো তদন্ত করা উচিত একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে, কিন্তু ভারতবর্ষের বুকের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি কোথায়? এই তো পুলিশ যে এনকাউন্টার করেছেন, পুলিশ কি মনে করছেন তাদের নিজেদের সিদ্ধান্তে করেছেন? অনেকগুলো তথ্য আছে। আমি মনে করি রিটায়ার্ড আইপিএস অফিসার তাদের দিয়ে হাইকোর্টের সুপারভিশনে যদি তদন্ত হয় তবেই সত্য প্রকাশিত হবে, নতুবা হবে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি কিন্তু একজন আইনজীবী হিসেবে ভীষণ সুন্দর করে তিনি কিন্তু তুলে ধরলেন যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আইন কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে উচিত যে আইনের উচিত যে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো, এই কথাটা তিনি কিন্তু তুলে ধরলেন। এই যে বিভাস মণ্ডল, এই বিভাস মণ্ডল অন্যতম অভিযুক্ত এবং যার কথা আপনাদেরকে আমরা এর আগেও বলছিলাম, আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে কিভাবে এই ধরনের একটা ঘটনা যখন ঘটে তখন একাধিক প্রশ্ন কিন্তু সামনে উঠে আসে। প্রথমত এনকাউন্টার যে সময় হয়েছে সেই সময়কালটা কিন্তু ভীষণভাবে লক্ষণীয় একটা বিষয়, যে কেন মধ্যরাতকেই বেছে নেওয়া হলো, কেন রাত 12টার পরে বেছে নেওয়া হলো এবং যেখানে ঘটনাটি ঘটেছিল যে ঘটনাস্থল সেটি একটি নির্জন জায়গা, একটি পুকুর এবং ক্ষেতের মাঝখানে অবস্থিত একটি জায়গা। এরকম একটি জায়গায় কেন হঠাৎ করে যেখানে রাতে যথেষ্ট পরিমাণে অন্ধকার, যেখানে আলো নেই সেভাবে, সেই জায়গাকে কেন মধ্যরাতে বেছে নেওয়া হলো? মধ্যরাতে যে কোনো ঘটনার পুনর্নির্মাণ করতে গেলেও একাধিক বাধার সম্মুখীন হতে হয়, তাহলে কেন মধ্যরাত? এবং যে দ্বিতীয় প্রশ্নটা ইতিমধ্যে উঠে এসছে, এই যে অভিযুক্ত সাধারণত যখন এনকাউন্টারের ক্ষেত্রে যখন গান ফায়ার করা হয় তখন কোনো নিরাপদ স্থানকে বেছে নেওয়া হয়, সেটা পা হতে পারে, সেটা হাত হতে পারে, যাতে এই ব্যক্তি পালিয়ে যেতে না পারে তার জন্য একটা ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। কিন্তু এক্ষেত্রে কোন নিরাপত্তার দিকটা লক্ষ্য রাখা হয়েছিল যে এবং তার শরীরের কোন অংশে গুলি রেখেছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। কারণ এই গুলি লাগার পরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে ঘোষণা করে বারুইপুর হাসপাতালের চিকিৎসক। সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠতে শুরু করেছে এই অভিযুক্ত প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলের শরীরের কোন অংশে গুলি লেগেছিল? এবং এক্ষেত্রে আরও যেটা একাধিক যে প্রশ্নের জন্ম দিয়েছে যে এই যে প্রভাস মণ্ডলের জানে শেষ হওয়ার ফলে এই পুরো কেসটা কি তাহলে আদতে কি কোন দিকে মোড় নেবে? কারণ এর ফলে তো অনেক যে তথ্যগুলো হয়তো এই প্রভাসকে জেরা করে সামনে উঠে আসতো, সেই তথ্যগুলো কি এবারে তাহলে কি কোথাও একটা গিয়ে ধামাচাপা পড়ে গেল? এমন একাধিক প্রশ্নের ইতিমধ্যেই জন্ম দিয়েছে। ঘটনা পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে এই প্রভাস এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে সময় ঘটনাটি ঘটেছে রাত 12:45 এই ঘটনাটি ঘটেছে। একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে যে কেন মধ্যরাতকেই বেছে নেওয়া হলো এবং মুখ্যমন্ত্রী কিন্তু নিজে বলেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে কিন্তু একেবারে পুরো সাফ জানিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না, যারা অভিযুক্ত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। নির্যাতিতার পরিবার তাদের উপযুক্ত তারা আইন শাস্তি দেবে অভিযুক্তদের এবং নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাবে, এমন কথা কিন্তু জানানো হয়েছিল।
এবং আপনাদেরকে আরও যে বিষয়গুলো অবশ্যই জানিয়ে রাখবো যে এই যে পুরো ঘটনা যেন কোথাও একটা গিয়ে উত্তরপ্রদেশের ঘটনাগুলোকে মনে করিয়ে দিচ্ছে, এনকাউন্টারের ঘটনাগুলোকে মনে করিয়ে দিচ্ছে। এবং এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কোথাও একটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য, পরিস্থিতিকে শান্ত করার জন্য কিন্তু ইউপি থেকে আমরা জানি যে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে ভোটের সময় নিয়ে আসা হয়েছিল এবং তিনি এসে কিন্তু এলাকাকে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় তার ব্যবস্থা করেছিলেন। এবং সেই ভোট পরবর্তী পর্যায়েতেও কিন্তু যথেষ্ট পরিমাণে কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করেছিল পুলিশ প্রশাসন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তারা যেভাবে কঠোরভাবে তারা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছিল, তার পরবর্তীতে এমন একটা ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন একটি ঘটনা। এবং আরও একটা যেটা প্রশ্ন উঠে আসছে, যেটা ইতিমধ্যে নির্যাতিতার পরিবার থেকে দাবি করা হয়েছে যে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ কিন্তু যথাযোগ্য সাহায্য করেনি এবং পুলিশ কিন্তু অনেক দেরি করেছিল। হয়তো আরও আগে পুলিশ যদি পদক্ষেপ গ্রহণ করতো তাহলে এমন একটা ঘটনা, জানে শেষ হওয়ার ঘটনাটাকে হয়তো কোথাও একটা গিয়ে আটকানো যেত। কারণ যে মুহূর্তে এই ঘটনাটি ঘটানো হয়, এই নক্কারজনক ঘটনাটি ঘটানো হয়, তারপরে দীর্ঘ সময় ঝোপের আড়ালে ফেলে রাখা হয়েছিল ওই মেয়েটিকে। তারপরে যখন তাকে রাত অবধি অপেক্ষা করা হয় এবং নিয়ে গিয়ে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়, এবং যে সময় পুকুরে ফেলা হয় সেই সময় তখনও তার শরীরে প্রাণ ছিল এমনটাই কিন্তু বলছে পোস্টমর্টেম রিপোর্ট, এমনটাই কিন্তু বলছে। এবং সেই জায়গা থেকে প্রশ্ন যে তাহলে যদি নির্যাতিতার পরিবারের কথা শুনে পুলিশ আরও আগে যদি ব্যবস্থাপনা গ্রহণ করত তাহলে হয়তো কোথাও গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করা সম্ভব হতো, জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু তার মস্তিষ্ক থেকে অতিরিক্ত রক্তক্ষরণ এবং জলে ডুবে যাওয়ার ফলে কিন্তু তিনি জানে শেষ হয়েছেন, খবর পাওয়া গেছে। এবং তার ফুসফুসে প্রচুর পরিমাণে জল পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী যখন কারোর ফুসফুস থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় সেক্ষেত্রে জলে ডুবে মারা গেছেন এটাই কিন্তু প্রমাণ হয়। কারণ যদি কাউকে আগে জানে শেষ করে তারপর যদি তাকে জলে ফেলা হয় তাহলে কিন্তু ফুসফুস থেকে এত পরিমাণে কাদা জল পাওয়া সম্ভব নয়। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। এই যে পুরো ঘটনা এবং এনকাউন্টারের ঘটনা কোথাও একটা গিয়ে যেন উত্তরপ্রদেশের মডেলকে আমরা বাংলায় দেখলাম, কি বলবেন? নমস্কার। প্রথমেই তো আমি আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাবো যে এই ধরনের ঘটনার যে কি বিচার হওয়া উচিত এবং পুলিশের যে কি রিয়াকশন হওয়া উচিত, পুলিশ কি করতে পারে সেটা বাংলা প্রথম দেখলো। যে ঘটনাটা বারুইপুরে ঘটেছে, একটি 11 বছরের একটি ছোট একদম নিষ্পাপ শিশুকে নিয়ে, যেগুলোকে দেখে আমরা আগে শুধু হতাশায় থাকতাম কিন্তু তার কোনোদিন বিচার পাইনি। কিন্তু আজকে বাংলার মানুষ, বাংলার মায়েরা আজকে সেই বিচারটা দেখেছে। যে করেছে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে, যে কিভাবে কি হয়েছে জিনিসটাকে পুনর্নির্মাণ করার জন্য। আপনারা সকলেই দেখেছেন যে প্রভাস মন্ডল নামে ব্যক্তি, সে একটি ফিল্মি কায়দাতে পুরো বিষয়টাকে থেকে পালিয়ে যাবার চেষ্টা করছিল এবং তার ফলেই ঘটনাটা ঘটেছে। পুলিশ যেটা করেছে সেটা একদম সঠিক করেছে।